110 রানে হারলো কেকেআর। কত রানে? 110 রানে। কার কাছে? সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। এক বছর পিছিয়ে যান একটু, 2024 আইপিএল ফাইনাল। এই হায়দ্রাবাদের সামনেই কলকাতা খেলতে নেমেছিল এবং হায়দ্রাবাদকে কলকাতা 113 রানে অল আউট করেছিল। 113 রানে যে হায়দ্রাবাদকে কলকাতা অল আউট করেছিল আগের বারের ফাইনালে, এবার সেই হায়দ্রাবাদের কাছে 110 রানে পরাজয়। এবারে গোটা আইপিএল এর কলকাতা সিনারিওটা এই জাস্ট দুটো স্কোরই বলে দিচ্ছে যে কি বদল হয়েছে, কারা বদলেছেন, তার জায়গায় যারা এসেছেন তারা কি করেছেন। তিনটে নাম, আর কিচ্ছু না, তিনটে নাম। এই এতগুলো ম্যাচ দেখলাম তো, জাস্ট তিনটে নাম আমি বলতে পারি যারা কলকাতার গত মরশুমের সাফল্যের বড় কারণ ছিলেন। তিনটে নাম। নাম্বার 1 গৌতম গম্ভীর, কোচ। নাম্বার 2 শ্রেয়াস আয়ার, ক্যাপ্টেন। নাম্বার 3 মিচেল স্টার্ক, টিমের মেন বোলার, মেন পেসার। আজ এই যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ক্লাসেন, এরা জাস্ট উড়িয়ে দিলেন কলকাতার বোলিংকে, ধুয়ে দিলেন এরা সবাই মিলে। এই কলকাতার বোলিং লাইন আপ কোনো উত্তর খুঁজে পেল না হায়দ্রাবাদের এগেনস্টে কিছু করার। সুনীল নারিন তার মধ্যেও ক্লাস দেখিয়েছেন, একটা খুব ভালো ওভার করেছেন। ইভেন বৈভবরাও শেষ দিকে ভালো বোলিং করেছেন, আর 2-3টে ওভার ম্যাক্সিমাম, তার বেশি নয়। কিন্তু এই সেম ব্যাটিং লাইন আপ গতবার কলকাতার সামনে জাস্ট ধসে গেছিল। কেন? মিচেল স্টার্ক। স্টার্ক বরাবর এই হেড, অভিষেক, এদের একদম চোখে চোখ রেখে জবাব দিয়েছেন এবং বলেছেন বেরো, এনাফ। স্টার্ক গেছেন, কলকাতার সেই স্পর্ধাও চলে গেছে। মিচেল স্টার্ক চলে গেছেন এবং কলকাতা নাইট রাইডার্সের সেই পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটারদের বাড়ি পাঠিয়ে দেওয়ার যে ইতিহাস, যে ধারা, সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শ্রেয়াস আয়ার এবং গৌতম গম্ভীর সম্পর্কে অনেক কিছুই বলেছে এবং সবাই দেখতেই পাচ্ছেন গম্ভীরের ঠিক কি অবদান ছিল, শ্রেয়াসেরই বা কি অবদান ছিল। শ্রেয়াস পাঞ্জাবকে নিয়ে কোথায় চলে গেছেন এবার। 110 রানে পরাজয়। মরশুমের শেষটা তো এর থেকে একটু বেটার করা যেতে পারতো, তাই না? পারতো নাকি? আর একটু বেটার। 110 রানের জায়গায় কি বলবো, আমি জানি না কি বলবো, আমার কোনো কিছু বলার নেই। আরেকটা নামও রয়েছে, ফিল সল্ট। তাকেও মানে ইগনোর করলে তো কোনোভাবে সম্ভব নয়, তাই না? ফিল সল্ট গতবার কত রান করেছিলেন সেই পরিসংখ্যান আমি বলছি না, অ্যাকচুয়ালি আমি জানি না বলেই বলছি না, মানে যথেষ্ট রান করেছেন, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না। প্রচুর রান করেছিলেন এবং কলকাতার আইপিএল ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ওপেনার ছিলেন তিনি। এবার সেই সল্টের পরিবর্তে যারা এসেছেন, কুইন্টন ডিকক এবং তার সাথে রহমানুল্লাহ গুরবাস, মানে সেই সল্টের পরিবর্তে এই দুজন এবার খেললেন, সল্টের জায়গায় এই দুজন পূরণ করলেন এবং ভয়াবহ পারফরমেন্স দুজনেরই। ডিকক ওই একটা ম্যাচে 97 রান ইনিংস খেলেছিলেন, যে ম্যাচে তার সেঞ্চুরি হলেও হতে পারতো, বাট দ্যাটস ইট। সেই যে সেঞ্চুরি হলো না, দুঃখে কুইন্টন ডিকক তারপর আর একটা ম্যাচও পারফর্ম করতে পারলেন না এবং গুরবাস তো একটা ম্যাচও করতে পারেনি। এবারে আইপিএলে কুইন্টন ডিককের মোট রান 142, 11 ইনিংসে 142, যার মধ্যে ওই 97 রানের ইনিংসটা, সরি 8 ইনিংসে 152, ভেঙ্কি 11 ইনিংসে 142, ডিকক 8 ইনিংসে 152। ওই 152 রানের মধ্যে ওই 97 রানের ইনিংসটা যদি বাদ দিই, তাহলে বাকি 7 ইনিংসে ডিকক করেছেন 55 রান। একজন ওপেনার 7 ইনিংসে করছেন 55 রান, সুপার ফ্লপ। ওই ইনিংসটা অবশ্যই ভালো, কিন্তু ওই ইনিংসটা বাদ দিলে বাকিটা সুপার ফ্লপ। মানে ডিককে যেরকম বলা হচ্ছিল, ইভেন আমি নিজেও বলেছিলাম যে সল্টের একটা প্রপার রিপ্লেসমেন্ট ডিকক হিসাবে আমরা পেলাম, বাট একটা ম্যাচের জন্য। সল্ট সব ম্যাচের জন্য ছিলেন। সল্ট অল ওভার আইপিএলে বলেছিলেন আমি আছি। রহমানুল্লাহ গুরবাস, তিনি মোট 5টা ম্যাচ খেলেছেন, 5 ইনিংসে করেছেন 74 রান। গুরবাজের এবারে অ্যাভারেজ 18.5, ডিককের 21.7। এই অ্যাভারেজ বা এই পারফরমেন্স নিয়ে তো আপনি সল্টকে কোনোভাবে রিপ্লেস করতে পারেন না, তাই না? এবং সেটা হয়ও না, একদমই হয়নি। প্রথম অভাব ওপেনিং, একজন ওপেনার তো নেই, ছিলেনই না, একা নারিনই মাঝে মধ্যে চালিয়ে গেছেন, কিন্তু নারিন যে কাজটা করেছেন এবার, সেই কাজটাকে সঙ্গ দেওয়ার জন্য একটা সল্ট টাইপের কারোর দরকার ছিল।
সেটা তো হলোই না। ভেঙ্কাটেশার এত টাকা পাওয়ার পর একটু হয়তো বেশি চাপে পড়ে গেছিলেন, প্রত্যাশার চাপ যাকে বলে। 142 রান করেছেন গোটা টুর্নামেন্টে, 20.29 অ্যাভারেজ। আপনি ভাবুন, 3টে ব্যাটার ডিকক, গুরবাজ, ভেঙ্কি, যাদের অ্যাভারেজ 20 কাছাকাছি ঘোরাফেরা করছে। চতুর্থ ব্যাটার আন্দ্রে রাসেল, তার অ্যাভারেজ 18.56। 4টে ব্যাটার, রাসেলের 18.5, ডিককের 21, ভেঙ্কাটেশের 20 এবং গুরবাজের 18.5। 4খানা ব্যাটারের অ্যাভারেজ যদি 20-র কাছাকাছি হয় টি-20 ক্রিকেটে, তাহলে কিভাবে সেই টিমটা টুর্নামেন্ট আদৌ জেতার একটা চান্সও থাকবে, তাই না? এই যে মানিশ পান্ডে আজকে যেরকম ব্যাটিং করলেন, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে ভেঙ্কাটেশের থেকে মানিশ পান্ডে বেটার অপশন হতে পারতেন। এবারে আইপিএলে আমি যদি মানিশ পান্ডের অ্যাভারেজের কথা বলি, কলকাতার মধ্যে মানে কলকাতার সমস্ত প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভবত দেখে বলছি আমি, মানিশ পান্ডের অ্যাভারেজ 46। হ্যাঁ, সবচেয়ে বেশি মানিশ পান্ডে। 3টে ইনিংস খেলেছেন। হ্যাঁ, একটা ইনিংস একটু স্লো ছিল, অনেকেই বলছেন আরে কি খেলছেন মানিশ, বাট স্টিল তিনি রান করতে পারে এটুকুনি বুঝিয়েছেন। 3 ইনিংসে 92 রান করেছেন, 3 ইনিংসে 92 রান করেছেন, যেখানে গুরবাজ 5 ইনিংসে 74, বা যেটা বললাম ডিকক ওই ইনিংসটা বাদ দিয়ে 7 ইনিংসে 55, ভেঙ্কি 11 ইনিংসে 142। এই পারফরমেন্স নিয়ে কি করে হবে, তাই না? রাহান এবং রঘুবংশী অনেক চেষ্টা করেছেন ব্যাট হাতে, বাট সেটা এনাফ ছিল না। রিঙ্কু সিংও তার টপ ফর্মের ধারে কাছেও ছিলেন না। ইভেন আজকেও রিঙ্কু, রাসেল পরপর দুবারে যেভাবে আউট হলেন, একটা সময় রিঙ্কু, রাসেল কলকাতার বড় ভরসা ছিলেন, কিন্তু গত মরশুমে ওই যে সল্ট এমন একটা কাজ করে গেছেন, সল্ট এবং নারিন মিলে, মানে রিঙ্কু, রাসেলের উপর ভরসা রাখতেই হয়নি। ঠিক আছে, তোমরা আছো, তোমরা দরকারে আছো, কিন্তু আমাদের সল্ট আছে, আমাদের নারিন আছে, তোমাদের এত তাড়াতাড়ি কিছু করতে হবে না, শান্ত হয়ে বসো। ওই শান্ত হয়ে বসতে বসতে তারা হয়তো ভেবেই নিয়েছেন যে এবারও তো নারিন আছেন, হ্যাঁ সল্ট নেই, হয়তো ডিকক বা গুরবাজ আছে, না ঠিক করে দেবেন। কিন্তু তারা যখন করতে পারলে না, তখন ওই রিঙ্কু, রাসেল যেন ভাবলেন আরে ওরাও পাচ্ছে না করতে, কি হবে, আমাদেরও তো অভ্যাসটা হারিয়ে ফেলেছি আমরা। কি বলবো, কলকাতার এবারের সবচেয়ে পজিটিভ জিনিস সেটা হলো অঙ্গক্রিশ রঘুবংশী। হাত জোর করে অনুরোধ করবো কেকেআরের ম্যানেজমেন্টকে যে কোনোভাবেই রঘুবংশীকে যেন তারা ছেড়ে না দেয় গিলের মতন। গিলকে যেমন তারা ছেড়ে দিয়েছিল, এমনিই ছেড়ে দিয়েছিল। ইভেন গিলও অবাক হয়েছিলেন যে আরে আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম কলকাতা আমাকে রাখবে, কারণ আমি ভালো পারফরমেন্স করেছিলাম। রঘুবংশীকে যে কোনো মূল্যে কলকাতা ধরে রাখুক। হ্যাঁ, আমি বলছি না যে পরের সিজনে ক্যাপ্টেন বানিয়ে দিক, সেটা হবে না, সেটা সম্ভব নয়। ইভেন রাহানেকেও হয়তো পরের সিজনে আর ক্যাপ্টেন নাও রাখা হতে পারে, কারণ রাহানে ক্যাপ্টেন্সি একদমই আপ টু দ্য মার্ক নয়, একেবারেই নয়। শ্রেয়াসের 50%ও রাহানে ক্যাপ্টেন্সি দিক থেকে এবার করতে পারেনি। রামানদীপ সিং তাও শেষ দিকে একটু মারছিলেন, কিন্তু অল ওভার রামানদীপেরই বা কি বলবো, রামানদীপও তো একজন ব্যাটার, যদিও 8 নম্বরে নামেন, তবু আমি যদি হাফ ব্যাটারও ধরি, তার অ্যাভারেজ 9.40। 11 ইনিংসে করেছেন 47 রান, 11 ইনিংসে করেছেন 47 রান, 7 ইনিংসে, সরি 11টা ম্যাচ খেলেছেন, 7 ইনিংসে করেছেন 47 রান। কি বলবো, 7 ইনিংসে 47, 9 এভারেজ। রহমান পাওয়েল 2টো ইনিংসে খেলেছেন, মানে 2টো ম্যাচ খেলেছেন, হয়নি, 5 রান করেছেন টোটাল। মঈন আলীও 6টা ম্যাচ খেলেছেন, 2 ইনিংসে ব্যাটিং করতে এসে 5 রান করেছেন। মানে সমস্ত এরা সবাই তো ব্যাটার, এদের অ্যাভারেজ। অনেক টিমেই অনেক প্লেয়ার 1-2 ম্যাচের জন্য সুযোগ পান, কিন্তু মোটামুটি পারফর্ম করার চেষ্টা করেন। সেখানে মঈন আলীর অ্যাভারেজ 2.5, পাওয়েল 5, রামানদীপ 9.5, গুরবাজ 18.5, ভেঙ্কি 20, ডিকক 21, রাসেল 19, ইভেন সুনীল নারিনও 22-এর অ্যাভারেজ। সুনীল নারিনেরও 20 কাছাকাছি ঘোরাফেরা করছে। টিমের মেন প্লেয়ারগুলোর একজনেরও অ্যাভারেজ 36-এ বেশি নয়, হাইয়েস্ট রাহানে 35। মানিশ পান্ডে তো খেলেইছেন 3টে ম্যাচ, তাকে আমি বাদে রাখছি। এই পারফরমেন্স নিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায় না। স্টিল কলকাতার ব্যাটিং কিছু ক্ষেত্রে ভালো হয়েছে, বরং বোলিংয়ে কলকাতা আরো চাপে পড়ে গেছে। আপনি দেখুন, এই যে বোলিং কলকাতার হচ্ছে, এই বোলিং এর পর কোনোভাবে ম্যাচ জেতা সম্ভব? 270 রান তোলার পর তো হায়দ্রাবাদ ওখানেই জিতে গেছে, কলকাতাকে ব্যাটিং করতে আসারই দরকার ছিল না, এমনিই জিতে গেছিল হায়দ্রাবাদ। এই যে গুজরাটে সাই সুদর্শন, রাহুল এত ভালো খেলছে, কিন্তু তারা ভালো খেললে কি হবে? এই যে গুজরাটের বোলাররা পরপর প্রত্যেকটা ম্যাচে এরকম রান 200+ রান খেয়ে যাচ্ছে। আজকে চেন্নাইয়ের কাছে 230, আগের দিনও তাই, তার আগের দিনও 200,
গুজরাট সেদিন চেস করে ফেলেছিল 10 উইকেট হাতে রেখে, কিন্তু সেটা কৃতিত্ব গিল সুদর্শনে। বোলাররা যদি রোজ রোজ 200 রান খেয়ে যান তাহলে সত্যি তাদেরও কিছু করার থাকবে না, এবং সেটা তারা অ্যাকচুয়ালি ভুগছে। বা কলকাতার বোলিং তো ঠিক সেরকমই হয়েছে, তাই না? আজ কি বলবো, স্টিল ওই উইকেট টেকিং ব্যাপারটা রয়েছে, কিন্তু ইকোনমিক্যাল একদমই নয়। প্রত্যেকেই ইকোনমি রেটের দিক থেকে পুরো একদম ধসে গেছেন। হ্যাঁ, বৈভব অরোরা 10, হর্ষিত রানা 10, আন্দ্রে রাসেল 12, স্পেন্সার জনসন 11.73, আনরিক নরকি 11.85। স্পিনাররা এফেক্টিভ ছিলেন, মঈন ভালো বোলিং করেছেন, নারিন অবশ্যই ভালো, বরুণ চক্রবর্তী ফাটাফাটি, বাট আজকেও বরুণ চললেন না। মানে যেদিন বেস্ট প্লেয়াররা চলছে না সেদিন বুঝতেই হবে যে কিছু করার নেই। আর এই হায়দ্রাবাদ এমন একটা টিম যেদিন চলবে সেদিন শেষ বিপক্ষ দল, ঠিক সেটাই আজকে হয়েছে। এবং রাসেলকে বোলিংয়ে ঠিক মতো ব্যবহারই করা হলো না গোটা সিজন জুড়ে, তাও 8খানা উইকেট তুলেছেন 13 ম্যাচে। 4টে ম্যাচে রাসেল একটা ওভার বোলিংও করেননি। যাই হোক, প্রচুর ভুল ভ্রান্তি রয়েছে, হিসাব করতে বসলে অনেক কিছু বেরোবে। যদি যদি সময় থাকে বা যদি অ্যাকচুয়ালি ইচ্ছে হয়, ইচ্ছের উপর ডিপেন্ড করছে বাকিটা। কারণ কি বলতো, এরকম পারফরমেন্সের পর না বেশি কাটাছেড়া করতে ইচ্ছেও করে না। স্টিল চেষ্টা করবো একটা ভিডিও বানানোর, গ্যারান্টি দিতে পারছি না, কারণ এই পারফরমেন্সের পর অনেক কিছু বলতে হবে, একটা লম্বা 1 ঘন্টা ধরে একটা ভিডিও বানাতে হয় তাহলে লাইভ। যাই হোক, আপাতত এখানেই থামলাম, কলকাতাও থামলো, আমিও থামলাম, কিছু করার নেই। এই পারফরমেন্স দেখে মনেই হচ্ছে না যে কলকাতা গতবারের চ্যাম্পিয়ন দল। জাস্ট ভাবুন, কয়েকটা প্লেয়ার, কয়েকজন মানুষ চলে গেলে একটা দল কিভাবে বদলে যেতে পারে। গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, এরা চলে গেছেন, কলকাতার স্পর্ধাও চলে গেছে। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। পরের বার আশা করি কলকাতা ভালো কামব্যাক করবে, রাহানে সেটাই বলে গেলেন ম্যাচ শেষ হওয়ার পর। হোপ সো, এর বেশি তো কিছু বলতে পারবো না। চেন্নাইও আজকে বিদায় নিল, কলকাতাও বিদায় নিল। কলকাতা 8 নম্বরে থেকে শেষ করলো, যেটা মোটেই খুব একটা ভালো ব্যাপার নয়। 8 নম্বরে শেষ করলো। হ্যাঁ, যাই হোক, দেখা যাক। এখনো প্লে অফের রেস জমে উঠেছে, শেষ পর্যন্ত কোন দুটো দল যাবে টপ 2-তে সেটা আমরা জানি না, সেটার দিকে আপাতত ফোকাস করা হোক। তবে কলকাতা সমস্ত সমস্যার সমাধান করুক। ভেঙ্কটেশ আয়ার, চন্দ্রকান্ত পণ্ডিত কোচ বা ডোয়েন ব্রাভো যারাই রয়েছেন, যাদের থেকে এবারে সেরকম আশানুরূপ কিছুই পাওয়া যায়নি, তাদের নিয়ে কলকাতা ভাবুক। এবং চাইবো যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কলকাতা যেন টিম বানায়, শুধুমাত্র পার্টিসিপেট করে লাভ নেই। খেলবো যখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, আদারওয়াইজ এরকম পারফরমেন্স করে কোনো লাভ আছে না।